আনার প্রকৃত অর্থে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু ওনার যে স্বভাবজাত রাজনৈতিক বৈশিষ্ট্য, উনিও কিন্তু বিভ্রান্তিমূলক বক্তব্য দিচ্ছেন এবং আপনি আওয়ামী লীগের রাজনীতি দেখেন, তাহলে দেখবেন একটা ঘটনার পর আরেকটি ঘটনা এমনভাবে উপস্থাপন করে, অন্য ঘটনাকে ঢাকা দেওয়ার চেষ্টা করে। জাস্ট আমি খুব জিহাদুল হাওলাদার, যাকে কসাই বলা হচ্ছে, সে মূলত একটা রং মিস্ত্রি, যে ওই মুম্বাইতে কাজ করে, একজন বাংলাদেশি রং মিস্ত্রি, এবং সে নাকি তার বডিটা কেটে টুকরো টুকরো করে ওই মাংসগুলোকে আলাদা করেছে, হাড্ডি আলাদা করেছে। যেহেতু নেপাল এবং ভারতের বর্ডারে কোনো বর্ডার ফোর্স থাকেন এবং তাদের বর্ডারটা ওপেন, ওই ক্ষেত্রে সে ইন্ডিয়া থেকে পালিয়ে নেপালে গিয়েছে। আমি যেটা পত্রিকায় দেখলাম, ইন্ডিয়ান পত্রিকা, সেখানে বলা হচ্ছে যে জেহাদ হাওলাদারকে আটক করা হয়েছে। জিহাদ হাওলাদারকে আটক করা হয়েছে, বাট নেপাল কর্তৃপক্ষ তাকে হস্তান্তর করতে রিফিউজ করেছে। হয়তো মানে আমি এই মুহূর্তে নিশ্চিত না যে নেপাল এবং বাংলাদেশের সাথে বন্দি বিনিময় চুক্তি আছে কিনা। আমার ধারণা যে বন্দি বিনিময় চুক্তিটা নাই। ইভেন ভারতের সাথেও কিন্তু ছিল না। ওই ভারতের সাথে বন্দি বিনিময়ের চুক্তি হয়েছে 4 থেকে 5 বছর আগে। ওই যে আমাদের বঙ্গবন্ধু হত্যা মামলার যে 2 জন আসামি পলাতক ছিল, একজনকে যখন হস্তান্তর করে তখন ওই সময় ওই বন্দি বিনিময় চুক্তিটা হয়েছিল। তা নেপালের সাথে যেহেতু বন্দি বিনিময় চুক্তি যেহেতু নাই, এই কারণে হয়তো নেপাল কর্তৃপক্ষ তাকে হস্তান্তর করতে রিফিউজ করছে। সম্ভবত এই কারণে ডিবি হারুন তার টিম নিয়ে যাচ্ছে, সেখানে জেহাদ হাওলাদারকে হয়তো জিজ্ঞাসাবাদ করবে। আবার গতকাল দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রীর একটা বক্তব্য। স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে সে বলেছে যে যেহেতু যে মেইন প্ল্যানার এই হত্যাকাণ্ডের, সেই হলো আখতারুজ্জামান শাহীন, সেই আমেরিকান নাগরিক। আমেরিকার সাথে আমাদের কোনো যুদ্ধ বিনিময় চুক্তি নাই, এক্সট্রাডিশন ট্রিটি নাই, বাট ভারতের সাথে আছে। সেখানে আমাদের বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে, যেহেতু ভারতের সাথে আমেরিকার বন্দি বিনিময় চুক্তি আছে, সেই ক্ষেত্রে ভারত চাইলে আমেরিকার কাছ থেকে আখতারুজ্জামান শাহীনকে ফিরিয়ে আনতে পারবে অ্যাজ এ ওই বন্দি হিসেবে, যদি আমেরিকা সহযোগিতা করে। যেহেতু তাদের চুক্তি আছে, বন্দি বিনিময় চুক্তি আছে, হয়তো সহযোগিতা করবে। কিন্তু এই মামলাটি নিয়ে আসলে অনেক জটিলতা আছে। জটিলতা হচ্ছে যে মামলাটা আসলে রুজু হবে কোথায়, বা মামলাটা রুজু হয়েছে কোথায়। সাধারণত ফৌজদারি মামলার ক্ষেত্রে 3 জায়গাতে মামলা রুজু হতে পারে। একটি হচ্ছে আনারুল আজিম আনার, মানে তার এই হত্যাকাণ্ডের সময় উনি যেখান থেকে তার যাত্রাটা স্টার্ট করেছিলেন, তো তার বাড়ি যেহেতু কালীগঞ্জ থানা, তাহলে সেই ক্ষেত্রে কালীগঞ্জে তার মামলাটা রুজু হতে পারে। আরেকটি হতে পারে যে যেখানে যাত্রা এবং যেখানে ঘটনা ঘটেছে, এই মাঝখানের যে কোনো প্লেসেও কিন্তু মামলা হতে পারে। তাহলে ওই ক্ষেত্রে উনি যখন বেনাপোল সীমানা অতিক্রম করেছেন, বেনাপোলের সেই ইমিগ্রেশন অথরিটি, এখানে যদি কোনো ইনফরমেশন থেকে থাকে যে উনি এই তারিখে উনি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে ইন করেছে অথবা বাংলাদেশ থেকে এক্সিট করেছে, তাহলে এইটি একটা তথ্য, যেহেতু তাকে পাওয়া যাচ্ছে না, তাহলে বেনাপোল থানাতেও মামলা রুজু হতে পারে। আরেকটি হলো যেখানে হত্যাকাণ্ডটা ঘটেছে, যেখানে কলকাতায় ঘটেছে, তাহলে কলকাতার যে সংশ্লিষ্ট থানা, ওই থানাতে মামলা রুজু হতে পারে। এবং বাংলাদেশের যে আইন, ভারতের আইনও কিন্তু একই। আমাদের দণ্ডবিধি, আমাদের ফৌজদারি কার্যবিধি, আমাদের এভিডেন্স অ্যাক্ট, আমরা যেটা ফলো করি, ভারতও একইভাবে ফলো করে। আমি যে ফর্মুলার কথা বললাম, এই ফর্মুলা ভারতের ক্ষেত্রেও প্রযোজ্য। তবে আমি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য থেকে যেটা বুঝতে পারলাম, এটি সম্ভবত কলকাতাও একটা মামলা রুজু হয়েছে, যেহেতু ওইখানে ঘটনাটা ঘটেছে, হত্যাকাণ্ডটা হয়েছে, ওইখানেও মামলা রুজু হয়েছে। আর আমাদের বাংলাদেশে মামলা রুজু হয়েছে কিনা এটা আমি নিশ্চিত না। যদি মামলা রুজু হয়ে থাকে তাহলে হয়তো কালীগঞ্জ থানায় মামলা রুজু হবে। তবে এনামুল হক মনির, এটিও আপনাকে বলি যে যদি কলকাতাতে মামলা রুজু হয়ে থাকে, তাহলেও আমাদের এখানেও মামলা রুজু করতে কোনো অসুবিধা নেই। কারণ আমাদের বাংলাদেশ দণ্ডবিধির সেকশন 3-তে যেটা বলা হচ্ছে, যদি কোনো বাংলাদেশি নাগরিক বিদেশে যে যদি কোনো অপরাধ করে, সেই অপরাধের ট্রায়াল ইনভেস্টিগেশন বাংলাদেশেও করা যাবে অ্যাজ ইফ উনি বাংলাদেশে, মানে উনি এই অপরাধটি বাংলাদেশে করেছেন। মানে ঘটনাস্থল দেশের বাইরে হতে পারে, বাট আইনে বলা হচ্ছে যদি কোনো বাংলাদেশি নাগরিক এ ধরনের অপরাধ করে থাকে, তাহলে ধরেই নেওয়া হবে তিনি অপরাধটি বাংলাদেশে করেছেন। সেক্ষেত্রে আমাদের বাংলাদেশে কালীগঞ্জ পুলিশ যদি মামলা রুজু করে, তাহলে এখানে আইনগত কোনো বাধা নাই। কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে যে সরকার যেভাবে মামলাটা নিয়ে আগাচ্ছে,
সেখানে আমাকে খুব স্ক্যাটার্ড মনে হচ্ছে, বিক্ষিপ্তভাবে মনে হচ্ছে, কারণ আমরা এখনো পর্যন্ত জানি না যে মামলাটা রুজু কোথায় হয়েছে। মামলাটা কি কালীগঞ্জ থানায় রুজু হয়েছে, নাকি বেনাপোল থানায় রুজু হয়েছে, নাকি কলকাতা, মানে কলকাতায় যেখানে ঘটনাটি ঘটেছে ওই থানায় মামলা রুজু হয়েছে। ওই ক্ষেত্রে যদি দুই জায়গায় যদি মামলা রুজু হয়, তাহলে আইনগত যেটা সমস্যা হচ্ছে যে একই অপরাধে দুইবার ট্রায়াল করা যায় না, দুইভাবে ইনভেস্টিগেশন করা যায় না। তাহলে সেক্ষেত্রে মামলা এক জায়গায় রুজু হতে হবে। যদি বাংলাদেশে রুজু হয় তাহলে কলকাতা পুলিশ, ভারতীয় ভারতীয় সরকার সহায়তা করবে। আর যদি ভারতের কলকাতাতে সংশ্লিষ্ট থানায় যদি মামলা রুজু হয় তাহলে বাংলাদেশকে সহযোগিতা করতে হবে। বাট আমরা কিন্তু এটা নিশ্চিত না, মিডিয়াতে আমরা দেখি নাই যে কোন থানায় বা কোথায় মামলা রুজু হয়েছে। আর সরকারের পক্ষ থেকে বা বাংলাদেশ পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চের পক্ষ থেকে যে কথাগুলো বলা হচ্ছে, বারবার ওনারা কিন্তু ফ্লাকচুয়েট করছেন, এক এক সময় এক এক ধরনের কথা বলছে, এবং এই কারণে জনমনে একটা বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে যে আসলে আনারকি হত্যাকাণ্ডের শিকার হয়েছে। তবে আপনি আমাকে যেমনটি প্রশ্ন করলেন, আমি একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে এবং দীর্ঘ সময়ে পুলিশ বাহিনীতে কর্মরত থাকার সুবাদে আমি একজন ইনভেস্টিগেটর হিসেবে আমার কাছে যেটা মনে হয় যে সার্কমস্টেন্সিয়াল এভিডেন্সে আনার প্রকৃত অর্থে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। হত্যাকাণ্ড হয়েছে, হয়তো তার লাশটা আইডেন্টিফাই করা যায় নাই, অথবা তার লাশ যদি আইডেন্টিফাইড হয়েও থাকে সেটি হয়তো দুই দেশের পুলিশ হয়তো জানে, কিন্তু আমাদের যেহেতু বাংলাদেশের যেহেতু এখন অনেক ইস্যু, নানান ইস্যু, বিশেষ করে ডোনাল্ড লুয়ের আগমন, এর পরপরই জেনারেল আজিজের যে স্যাংশন, ডক্টর বেনজিনের দুর্নীতির বিষয়টা, এবং ডক্টর বেনজির যে শত শত কোটি টাকার মালিক, এই বিষয়গুলো সামনে আসাতে দেখেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু ওনার যে স্বভাবজাত রাজনৈতিক বৈশিষ্ট্য, উনিও কিন্তু বিভ্রান্তিমূলক বক্তব্য দিচ্ছেন, এবং উনি কিন্তু এই ঘটনার পরপরই কিন্তু ইস্যু এনেছেন যে সাদা চামড়ার একজন প্রধানমন্ত্রী বে অফ বেঙ্গলে বেসমেন্ট করতে দিলে, মানে সামরিক বেস করতে দিলে ওনাকে ক্ষমতায় থাকতে দিবেন। আবার বলেছেন যে আরেক প্রধানমন্ত্রী উনাকে বলেছেন যে আপনি বাংলাদেশের একটা অংশ দেন, তাহলে অন্য একটা অংশ নিয়ে আমরা একটা খ্রিস্টিয়ান রাষ্ট্র বানাবো। আবার বলেছেন যে তারেক রহমান একজন কুলাঙ্গার, তাকে দেশে ফিরিয়ে এনে তার সাজা কার্যকর করা হবে। এইগুলো আসলে ওনার যে রাজনৈতিক বৈশিষ্ট্য, একটা বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে মানুষের মনোজগৎটা, মানুষের অ্যাটেনশনটা ডাইভার্ট করে। এবং গত 17 বছরে বা গত 16 বছরে যে আপনি আওয়ামী লীগের রাজনীতি দেখেন, তাহলে দেখবেন একটা ঘটনার পর আরেকটি ঘটনা এমন ভাবে উপস্থাপন করে, অন্য ঘটনাকে ঢাকা দেওয়ার চেষ্টা করে। জাস্ট আমি খুব সংক্ষেপে বলছি, আপনি দেখেন ফরিদপুরে যে দুইটা ঘটনা ঘটলো, দুইটা তরতাজা তরুণ তারা হত্যাকাণ্ডের শিকার হলো। এই কাজটি কেন করা হয়েছিল? এই কাজটি করা হয়েছিল ভারতের ইলেকশনকে কেন্দ্র করে, কারণ আমাদের সাথে 11টি রাজ্যের সরাসরি সম্পর্ক যুক্ত আছে। এটা চেয়েছিল যে এটা দিয়ে ভারতেও হিন্দু মুসলিম দাঙ্গা বেঁধে যাক, এবং বিজেপি হিন্দু ভোট যাতে সহজে পেয়ে যেতে পারে। এইটাকে ঢাকা দেওয়ার জন্য কি করলো দেখেন, মিল্টন সমাদ্দারের যে নাটক সাজানো হলো। মিল্টন সমাদ্দারকে কেন্দ্র করে দেখেন 15 দিন হেন কোনো মিডিয়া নাই, সোশ্যাল মিডিয়া নাই, যেখানে ডিবির পক্ষ থেকে ঘন্টায় ঘন্টায় বিবৃতি দেওয়া হতো না, এবং এমন একটা ভাব দেখানো হতো যে মিল্টন সমাদ্দার হলো বিশ্বের 1, 2, 3 নম্বরের ভিতরে একজন সাইকোপ্যাথ। মিল্টন সমাদ্দার হয়তো অপরাধ করেছে, আমি মিল্টন সমাদ্দারের পক্ষে আমি সাফাই গাচ্ছি না, কিন্তু মিল্টন সমাদ্দারের সম্পর্কে বা তার এগেনস্টে যে ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে, আমার ধারণা যে এটা 90% সঠিক নয়। এটিও আসলে ফরিদপুরের ওই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য মিল্টন সমাদ্দারের ঘটনাটা আনা হয়েছিল। এর পরপর যখন বেনজির ইস্যুটা আসলো, জেনারেল আজিজের স্যাংশনটা আসলো, ডোনাল্ড লু আসার পরে কি উচ্ছ্বাস যে সালমান এফ রহমান, ওবায়দুল কাদের, কি উচ্ছ্বাস, তারা বলছে যে আমাদের ভিতর কিছু ভুল বোঝাবুঝি ছিল, এটাকে আমরা বাইপাস করে আমেরিকা আমাদের সাথে সম্পর্ক করতে চায় এবং সামনে এগিয়ে যেতে চায়। এখন 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 শেখ হাসিনা বা সরকারের যে আচরণ দেখে আমার কাছে মনে হচ্ছে হয়তোবা ডিবি পুলিশকে হয়তো বলে দিয়েছে যে ঘটনা যেটা হবার তো হয়েই গিয়েছে, এখন তুমি একটু বিভ্রান্তিমূলক বা কিছু সেন্সেশনাল কিছু বক্তব্য দাও, একটা মানুষের ভিতর সাসপেন্স ক্রিয়েট করো, যাতে মানুষের মনোজগৎটা ওই দিকে যেন চলে যায়। এই জন্য আমি এটা নিশ্চিত না, কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে সরকারের যে রাজনৈতিক বৈশিষ্ট্য, তাতে ডিবিকে দিয়ে এই ধরনের বিভ্রান্তিমূলক
এক এক সময় এক এক ধরনের বক্তব্য দেওয়াতেও পারে, এবং সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রী যে সমস্ত বক্তব্য দিচ্ছেন এটিও আসলে মূলত এই অ্যাটেনশন ডাইভার্ট করা এবং একটার পরে আরেকটা ইস্যু এনে মানুষের মনোজগৎটাকে ওই দিকে নিয়ে সরকারের কন্টিনিউশন। আরেকটা জিনিস আপনাকে বলে শেষ করছি, এটি করার পিছনে আরেকটি কারণ হলো যে আপনার টক শোতে কিন্তু আমি আলোচনা করেছি যে একজন স্বৈর শাসককে ক্ষমতাচ্যুত করার যে পদ্ধতিগুলো, সেই পদ্ধতিগুলো কিন্তু উনি বন্ধ করে রেখেছেন সুকৌশলে। একটি হচ্ছে নির্বাচন, একটি হচ্ছে সামরিক অভ্যুত্থান, একটি হচ্ছে জুডিশিয়াল অভ্যুত্থান, আর একটি হলো বিরোধী রাজনৈতিক নেতৃত্বে গণ অভ্যুত্থান। এই চারটা যেহেতু হচ্ছে না, উনি যেটা ভয় পাচ্ছেন অর্থনৈতিক অভ্যুত্থান। এখন অর্থনৈতিক অভ্যুত্থানটা যেভাবে ধেয়ে আসছে, তিনি ধারণা করছেন বা আওয়ামী লীগ সরকার ধারণা করছে বা শেখ হাসিনা যেটা ধারণা করছে যে এই বিরোধী রাজনৈতিক নেতৃত্বের যে ক্ষোভ, 95% জনগণ যে ভোট দিতে পারে নাই, তাতে আমেরিকা মাত্র জেনারেল আজিজের স্যাংশনটা দিয়েছে। যদি আরো 2-4টা স্যাংশন যদি এরকম চলে আসে, সাথে আমাদের অর্থনৈতিক অভ্যুত্থান, এটা তাহলে একটা গণ অভ্যুত্থান হয়ে যেতে পারে এবং সরকার ক্ষমতাচ্যুতির একটা সম্ভাবনা আছে। এবং এটা আমার ধারণা যে এই বছরের শেষের দিকে আমাদের রিজার্ভ শূন্যতে নেমে আসবে এবং দ্য কান্ট্রি উইল টার্ন অ্যাজ লাইক শ্রীলঙ্কা অ্যান্ড পাকিস্তান। এই সমস্ত কারণে আমার কাছে মনে হয় যে সরকারের পক্ষ থেকে সুপরিকল্পিতভাবে বিভ্রান্তিমূলক বক্তব্য দেওয়া হয়, বিভ্রান্তি ছড়ানো হয়, মানুষের মনোজগৎটাকে ওই দিকে নিয়ে যাওয়া এবং ধন্যবাদ জনাব অনেক জিল্লুর রহমান। বড় কিছু আড়াল করে রাখা।